আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা আজকে অধ্যায় 6 শুরু করব। সো অধ্যায় 6 হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। চলুন আমরা এই চ্যাপ্টারটা শুরু করব একেবারে বেসিক কনসেপ্টগুলো দিয়ে, যে মহাকর্ষ অভিকর্ষের বেসিক কি কি কনসেপ্ট আমাদের লাগবে। সো আজকের প্রথম ক্লাসটা আমি শুরুই করব হচ্ছে নিউটনের যে মহাকর্ষীয় সূত্র আছে সেই নিউটনের মহাকর্ষীয় সূত্রটা দিয়ে। তাহলে আমরা শুরু করব নিউটনের মহাকর্ষীয় সূত্র দিয়ে। নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কি? দেখেন, নিউটন সাহেব যখন মহাকর্ষীয় সূত্রটা দিলেন সেটা হচ্ছে দুইটা ভিন্ন বস্তু যদি একটা সার্টেন ডিস্টেন্সে বা একটা নির্ধারিত দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেই বলটাই হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে পাওয়া যায়। তাহলে ধরেন আমি দুইটা বস্তু পাচ্ছি ভিন্ন ভিন্ন ভরের, একটা হচ্ছে ধরেন এখানে m1 ভরের একটা বস্তু আছে, আর পাশে আর একটা বস্তু আছে m2 ভরের। তাহলে এই যে m1 এবং m2 ভরের বস্তুদ্বয়, এই বস্তুদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের জানা থাকে, যে দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r, তাহলে দুইটা বস্তু পরস্পর পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেই বলের পরিমাণটা যদি f হয়, এই fটা অ্যাকচুয়ালি কত? জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার হবে। এখন এখানে যে জিটা আছে এই জিটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আমরা এটা পড়ে আসছি আগেই, ক্লাস 9-10 আপনারা পড়ছেন। জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এবং এই ধ্রুবকটার মান কত? 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। এখন আমরা এই যে এইখানে মহাকর্ষীয় বলটা যে পড়তেছি এটা কিন্তু চারটা মৌলিক বলের একটা। আমরা টোটাল কয়টা মৌলিক বল পড়ছি? আমরা নিউটনিয়ান বলবিদ্যা যখন পড়েছি, আমরা যখন ক্লাস 9-10-এ বলগুলোর প্রকৃতি সম্পর্কে জেনেছি, তখন আমরা দেখে আসছি যে মৌলিক বল কয়টা? চারটা। তাহলে সেই চারটা মৌলিক বল কি কি? প্রথম মৌলিক বলটাই হচ্ছে মহাকর্ষ বল, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়তেছি এবং যেটা নিউটনের মহাকর্ষীয় সূত্র দিয়ে আমরা শুরু করলাম। তারপর তড়িৎচুম্বকীয় বল থাকবে, এরপর আসবে আমাদের দুর্বল নিউক্লিয় বল, এবং সবার শেষে আসবে সবল নিউক্লিয় বল। মোট চারটা বলের কম্বিনেশনে আমরা অ্যাকচুয়ালি দুনিয়ার যাবতীয় সকল বল আমরা পাবো। এখন নিউটনীয় মহাকর্ষীয় সূত্র থেকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। সুতরাং প্রথম কোশ্চেন হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? আমাদের জানতে হবে মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে। এখন আমরা একটু আগে বল বের করছি, বল কিন্তু যে কোনো ভরের বস্তুর জন্য। আর যদি একক ভরের কোনো বস্তু হয়, একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে যে বল অনুভব করে
তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তার মানে দেখেন, আমার যদি দুইটা বস্তুর মধ্যে, একটু আগে যে দেখতেছিলাম, দুইটা বস্তুর মধ্যে একটা বস্তুর ভর যদি 1 কিলোগ্রাম হয়ে যায়, একক ভরের বস্তু মানে হচ্ছে 1 কিলোগ্রাম ভরের বস্তু, তাহলে আমার যদি দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তুর ভর 1 কিলোগ্রাম হয়ে যায়, এই 1 কিলোগ্রাম ভরের বস্তুটা যে মহাকর্ষীয় বল অনুভব করবে, এটাকেই কিন্তু কি বলছি আমরা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলছি। তাহলে যদি আর দূরত্বে থাকে এই 1 কিলোগ্রাম ভরের বস্তুটা এমন ভরের বস্তু থেকে, তাহলে ক্ষেত্র প্রাবল্য ই সমান হবে জি ইন্টু এম1 ইন্টু 1/r²। এখন এখান থেকে আমরা যেটা পাবো gm1/r², এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখন এই যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা, এখান থেকে আমরা সরাসরি একটা ম্যাথ দিয়ে শুরু করব। আমরা একটা ম্যাথ দিয়ে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একটা গাণিতিক সমস্যা দিয়ে আমরা অ্যাকচুয়ালি শুরু করব। সো প্রশ্নটা করি আমি। পৃথিবীর ভর চাঁদের যে ভর আছে 81 গুণ। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবী ও চাঁদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। পৃথিবীর যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধের 60 গুণ হচ্ছে পৃথিবী ও চাঁদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন পৃথিবী ও চাঁদের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার উপর কোথায় একটি বস্তু স্থাপন করলে তা কোনো বল অনুভব করবে না। আমি পৃথিবী এবং চাঁদের কেন্দ্রদ্বয়ের যে সংযোগ রেখা আছে এই সংযোগ রেখার উপর কোথায় একটি বস্তু স্থাপন করলে তা কোনো বল অনুভব করবে না সেটা জানতে চাই। তাহলে এই কোশ্চেনের সলিউশনে যাই আমরা। দেখেন, বল যদি অনুভব না করে তার মানে প্রাবল্য শূন্য। খেয়াল করেন, একক ভরের বস্তু যদি কোনো বল অনুভব না করে তাহলে কি হতো, যে কোনো ভরের বস্তুই কোনো বল অনুভব করবে না। সুতরাং আমরা তাহলে এখান থেকে যেটা পাচ্ছি, দেখেন আমাদের বল অনুভব করবে না তার মানে প্রাবল্য শূন্য হবে। বল যদি অনুভব না করে, সেক্ষেত্রে প্রাবল্য কি হয়ে যাবে, শূন্য হবে। এখন আমার পৃথিবী এবং চাঁদ, একটা জায়গায় পৃথিবী আছে আর চাঁদ আছে, এদের কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। তার মানে আমি যদি পৃথিবীর ব্যাসার্ধটাকে চিন্তা করি আর ই হিসেবে, তাহলে পৃথিবী এবং চাঁদের কেন্দ্রদ্বয়ের যে মাঝখানের দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 60 ইন্টু আর ই, যেখানে ই দিয়ে বুঝাচ্ছি আমি আর্থ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত, আর ই। এখন দেখেন এখানে পৃথিবীর যে ভর এম অফ আর্থ, এটা কি চাঁদের ভরের 81 গুণ, তার মানে এম অফ মুন যেটা, সেটার 81 গুণ।
আর চাঁদের ভরটা এম অফ এম। এখন একটা জিনিস খেয়াল করি, ধরে নেই যে পৃথিবী এবং চাঁদের সংযোগ রেখার উপর কোনো একটা বিন্দু পি বিন্দুতে আমাদের প্রাবল্যটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে পি বিন্দুতে যদি প্রাবল্য শূন্য হয়, পি বিন্দুর বাম দিকে যে বলটা সেটা হচ্ছে ই অফ আর্থ, ডান দিকের বলটা ই অফ মুন। খেয়াল করেন, ধরেন পি বিন্দুতে আপনি একক ভরের একটা বস্তু রাখছেন, তাহলে পৃথিবী ওই একক ভরের বস্তুটা নিজের দিকে টানবে যে বলে, সেটা হচ্ছে ই অফ আর্থ। আর চাঁদ বস্তুটাকে নিজের দিকে যে বলে টানবে সেটা হচ্ছে ই অফ মুন। এখন আমি ধরে নেই যে পৃথিবী থেকে এই বিন্দুটার দূরত্ব এক্স, তাহলে চাঁদ থেকে বিন্দুটার দূরত্ব কত হবে, 60 r e - x। এখন দেখেন, আমার যদি প্রাবল্য শূন্য হতে হয়, পৃথিবীর জন্য যে বল এবং চাঁদের জন্য যে বল এই দুটো সমান হতে হবে, ই অফ আর্থ সমান ই অফ মুন। তাহলে জি ইন্টু এম অফ আর্থ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু জি অফ এম অফ মুন ডিভাইডেড বাই 60 re - x হোল স্কোয়ার। এখন আমরা যদি ভ্যালুগুলা বসিয়ে দেই, দেখেন জি গুলা কাটাকাটি করে দিলাম, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, সেটা বসাই। এবার আমি যদি উভয় পাশ থেকে, এই যে যখন উভয় পাশে আমি দেখতে পাচ্ছি যে 81 mm/x² সমান mm/60 re - x²। আমি যদি উভয় পাশকে বর্গমূল করে দিই, আমরা এই রাশিটাকে রেখে দিচ্ছি, দুটা দুই পাশ থেকে কেটে দেওয়া যায়, দুটা দুই পাশ থেকে কেটে দেই, তাহলে 81/x² ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 60 re - x হোল স্কোয়ার। সো বর্গমূল করে দিলে 9/x ইকুয়ালস টু 1/60 re - x। আমরা যেটা পাবো 540 re - 9x ইকুয়ালস টু x। 10x ইকুয়ালস টু 540 re, সো x পাবো আমরা 54 re। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধের 54 গুণ দূরত্বে যে আমাদের যে প্রাবল্য সেটা কত হবে, 0 হবে। এখন এই যে আমরা শূন্য প্রাবল্য পেলাম, তার মানে প্রাবল্যটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা প্রাবল্য এবং বলের মধ্যে সম্পর্কটা খুঁজব, প্রাবল্য ও বলের মধ্যে সম্পর্ক। প্রাবল্যের সাথে বলের কি সম্পর্ক সেটা আমরা একটু দেখব। দেখেন, আমার পৃথিবীর ভর ধরেন এম, পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান একটা বস্তু বা স্ট্যাটিক একটা বস্তু, এটার ভর ধরি ছোট এম। এখন পৃথিবী এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে সেটা যদি এফ হয়, ওই বস্তু পৃথিবীকে একই বলে আকর্ষণ করবে, সেটাও এফ হবে। এটাই নিউটনের মহাকর্ষীয় সূত্র। এখন আমরা অলরেডি জানি নিউটনের সূত্র থেকে এফ সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার, মাঝখানের দূরত্বটা যদি আর হয়। এখন দেখেন, এম ভরের বস্তু অনুভব করে এফ বল, তাহলে একক ভরের বস্তু অনুভব করে এফ বাই এম বল। একক ভরের বস্তু যে বল অনুভব করে সেটাকে আমরা প্রাবল্য বলি। তাহলে প্রাবল্য ই সমান হচ্ছে এফ বাই এম। এবার তাহলে প্রাবল্যের এককটা কি হবে, দেখেন বল এফ এর একক নিউটন, আর এম ভর এর একক হচ্ছে কিলোগ্রাম, তাহলে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কিলোগ্রাম। মানে হচ্ছে প্রতি 1 কিলোগ্রামের জন্য যে বল সেটাই হচ্ছে প্রাবল্য। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা বাচ্চাবেলায় অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা কি পড়ে আসছি, আমরা
বাচ্চাবেলায় অভিকর্ষ ত্বরণটা পড়ে আসছি, একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দেই সেটা যে ত্বরণে পৃথিবীর দিকে যায় সেটাই কি তার অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে ওজন থেকে। সো আমরা বেসিক ডেভেলপমেন্টটুকু আগে দেখে নিই। ধরেন এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ভর হচ্ছে বড় এম। এখন আমি ছোট্ট একটা বস্তু, ছোট এম ভরের একটা বস্তুকে পৃথিবীর উপরে কোথাও রাখলাম, তাহলে এইটা পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষিত হবে এবং বস্তুটার যে ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এমজি হবে। এখন আমরা বেসিক তাহলে ডেফিনিশন যেটা দিতে পারি সেটা হচ্ছে পৃথিবী তার কেন্দ্র বরাবর কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাই ওই বস্তুর ওজন। পৃথিবী কেন্দ্র বরাবর কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করবে সেটাই কি ওই বস্তুটার ওজন। সুতরাং ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। এখন একক ভরের কোনো বস্তুকে আবার একক ভরের কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাই হচ্ছে আমাদের প্রাবল্য। এখন দেখেন একক ভরের বস্তুকে যে বলে আকর্ষণ করে তার মানে ডাব্লু বাই এম, এটা হচ্ছে প্রাবল্য। কিন্তু ডাব্লু সমান তো এম জি, তাহলে ই সমান জি হয়ে যাচ্ছে না? তার মানে অভিকর্ষ ত্বরণ হিসেবে আমরা যেটাকে পড়ে আসছি সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও অভিকর্ষ ত্বরণ এই দুইটা আসলে ভিন্ন কিছু না, এই দুইটা জিনিস একই। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ একই কথা। এখন আসলে তাহলে অভিকর্ষ ত্বরণটার আমরা 9-10 থেকে যে ডেফিনিশন বা সংজ্ঞা শিখে রাখছিলাম সেটা কি ছিল? সেটা ছিল যে কোনো ভরের বস্তুকে আমরা যদি পৃথিবীর উপর থেকে কোনো বিন্দু থেকে ছেড়ে দিই, যে কোনো ভরের বস্তু, ভরটা কিন্তু এখানে মুখ্য বিষয় না, অভিকর্ষ ত্বরণের বেলায় ভরের কোনো সম্পর্কই নাই। তাহলে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠের উপর কোনো একটা বস্তুকে পৃথিবীর উপর হতে মুক্তভাবে ছেড়ে দিলে সেটি যে ত্বরণে পড়তে থাকে তাকে আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ বলবো। তাকে অভিকর্ষ ত্বরণ বলে। সো এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর ডেফিনেশন। আর আমরা কিন্তু দেখে ফেললাম অভিকর্ষ ত্বরণ আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য একই। এখন আমরা যেহেতু অভিকর্ষ ত্বরণ নিয়ে কাজ করব, শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালাটা কিরকম সেটা প্রতিপাদন করতে হবে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা, জিটা কিরকম সেটা আমরা একটু দেখি। আমরা যখন এই অভিকর্ষ ত্বরণ এইখানে অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা প্রতিপাদন করব,
ওকে, চলেন। অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এর যখন আমরা রাশিমালাটা নির্ণয় করব, তখন আমরা সব সময় কাজ করব কি করে, পৃথিবীটাকে সম্পূর্ণ সুষম গোলক বিবেচনা করে। মানে একটা জিনিস খেয়াল করবেন, ফিজিক্সে আমরা যখন পড়তেছি, এখন যখন আমরা পড়তেছি, আমরা কিন্তু সিম্পল মডেলগুলো পড়তেছি, আমরা কিন্তু কমপ্লেক্স মডেলে যাচ্ছি না। সো এখন যদি পৃথিবীটাকে আমরা সুষম গোলক না ধরে কাজকর্ম করতে যাই, তখন কিন্তু বিশাল ঝামেলার ব্যাপার থেকে যায়। সুতরাং আমরা তাহলে এইখানে পৃথিবীকে কি সম্পূর্ণরূপে সুষম গোলক বিবেচনা করে গাণিতিক সমীকরণগুলো দাঁড় করাবো। তাহলে পৃথিবী সম্পূর্ণরূপে সুষম গোলক বিবেচনা করে গাণিতিক সমীকরণগুলো দাঁড় করানো হয়েছে। এখন খেয়াল করেন একটু, আমরা যদি পৃথিবীটাকে একটা সম্পূর্ণরূপে সুষম গোলক হিসেবে বিবেচনা করি, এই সুষম গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। এবার এই পৃথিবীর উপরে কোনো একটা জায়গায় একটা এম ভরের বস্তু রাখা আছে, আর পৃথিবীর নিজস্ব ভরটা হচ্ছে এম। এখন আমরা পৃথিবী পৃষ্ঠের উপর এম ভরের একটি বস্তু রাখা হলে বস্তুটি পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল অনুভব করে, সেটাই হচ্ছে আমাদের ওজনটা। এখন এই ওজন ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এখন দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমরা পৃথিবীর উপরে এম ভরের একটা বস্তু রেখে পৃথিবীর কেন্দ্র বরাবর যে আকর্ষণ বলটা, সেটাকে চিন্তা করতেছি। আকর্ষণ বলটা কত, জি এম বাই আর স্কোয়ার। আবার আচ্ছা, এখানে আরটা বড় আর হবে, যেহেতু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটাকে আমরা বড় আর হিসেবে চিন্তা করছি। আবার ওজন ডাব্লিউ সমান কি, ভর এম ইন্টু অভিকর্ষ ত্বরণ জি। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এম জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে দুই পাশ থেকে ছোট এমটাকে কাটাকাটি করলে জি ইকুয়ালস টু ছোট জি সমান জি এম বাই আর স্কোয়ার। এই যে দেখেন, আমরা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালাটা। এখন আমরা যদি ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় থাকি বা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এই জি এর যে মানটা, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখন জি ইকুয়ালস টু কত হবে, জি বড় জি এর মান 6.673 ইন্টু 10⁻11। এম পৃথিবীর ভরটা সাধারণত 6 ইন্টু 10⁻24 কিলোগ্রাম ধরা হয়। আর স্কোয়ার ব্যাসার্ধটা কত, 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 9.7749 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আমরা পৃথিবীর ব্যাসার্ধ আরটা এখানে আলাদাভাবে লিখে রাখি 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10⁻6 মিটার। এখন আমরা জি এর যে আদর্শ মানটা, সেটা হচ্ছে
45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মান আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। এখন এই জি এর আদর্শ মানটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমরা ইউজ করি ম্যাথগুলায়। এখন আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে জি এর মানের পরিবর্তন, মানে জি এর মান কেন চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে, এই জিনিসগুলো আমরা শুরু করব। এখন জি এর মানের যে পরিবর্তনটা, সেই জি এর মানের পরিবর্তনের বেশ কয়েকটা কারণ আছে। তাহলে সেই কারণগুলো কি কি সেগুলো দিয়ে আমরা আগে শুরু করি। জি এর মানের পরিবর্তনের কারণ, জি এর মানের পরিবর্তন। জি এর মানের পরিবর্তনটা আমরা এখানে দেখব পৃথিবীটাকে একটা সুষম গোলক বিবেচনা করে। পৃথিবী সুষম গোলক বিবেচনা করে আমরা ধরে নিব পৃথিবীটা সুষম গোলক। তাহলে এখানে যে সকল কারণে জি এর মানের পরিবর্তন হয়, এক নাম্বার হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা, দুই নাম্বার হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা, আর তিন নাম্বার হচ্ছে আহ্নিক গতির কারণে। সো তিনটা কারণে জি এর মানের পরিবর্তন হয়: পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার কারণে, পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার কারণে এবং আহ্নিক গতির কারণে। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার কারণে জি এর মান কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, বারবার আমি বলতেছি, আমরা কিন্তু পৃথিবীটাকে সুষম গোলক চিন্তা করে কাজগুলা করতেছি। এখানে কেউ পৃথিবীটা সুষম গোলক না এটা চিন্তা করলে মডেলগুলো কিন্তু সিম্পল থাকবে না, তখন খুব বাজে গাণিতিক সমীকরণ আসবে। এই কারণে আমরা সব করতেছি কি পৃথিবীটাকে সুষম গোলক বিবেচনা করে। তাহলে এক নম্বর, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার কারণে জি এর মানের পরিবর্তন। পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার কারণে জি এর মানের পরিবর্তন। তাহলে আমি ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন উপরে উঠব তখন কি হয় সেটা দেখি। আমরা পৃথিবীটাকে একটা সুষম গোলক বিবেচনা করতেছি। এখন এখান থেকে কোনো একটা উচ্চতায় উঠব। এখন দেখেন, যখন উপরে উঠতেছি তখন কিন্তু আসলে আমি কোথায় যাচ্ছি, বায়ুমণ্ডলে যাচ্ছি না। তাহলে পৃথিবী যে সুষম গোলকটা, এটার ব্যাসার্ধ আর। এখন আমি যদি এইচ উচ্চতায় উঠি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠে গেছি, তাহলে এইচ উচ্চতায় যখন উঠে যাচ্ছে আমাদের এই যে উচ্চতাটুকু হচ্ছে এইচ, এটুকু হচ্ছে এইচ। এখন ভূপৃষ্ঠে জি এর যে মানটা আছে সেই মানটা যদি জি হয়, উচ্চতায় যে জি এর মানটা জি এইচ আকারে পরিবর্তিত হয়ে গেল। আমরা ধরে নিচ্ছি এখানে একটা এম ভরের বস্তুকে রাখা ছিল এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বড় আর পৃথিবীর ভর হচ্ছে বড় এম। একটা জিনিস খেয়াল করেন, আমি পৃথিবীর পৃষ্ঠে জি এর মান পাবো জি সমান জি এম বাই আর স্কোয়ার, এক নম্বর সমীকরণ। কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে যখন এইচ উচ্চতায় উঠে যাচ্ছি, জি এর যে মান জি এইচ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, সমীকরণ নাম্বার 2।
একটু খেয়াল করে দেখেন জিনিসটা। আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন উচ্চতায় উঠতেছি ভর চেঞ্জ হলো না কেন? কারণ বায়ুমণ্ডলের ভর পৃথিবীর ভরের তুলনায় অত্যন্ত নগণ্য। আমরা এখানে বায়ুমণ্ডলের ভর পৃথিবীর ভরের তুলনায় নগণ্য বিবেচনা করে, সো আমরা বায়ুমণ্ডলের ভরটা পৃথিবীর ভরের তুলনায় একেবারে নগণ্য বিবেচনা করছি। নগণ্য বিবেচনা করে আমরা কি পাচ্ছি? নগণ্য বিবেচনা করে আমরা এই যে জিএইচ সমান জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তখন কি পাই দেখি। জি বাই জি এইচ সমান জিএম বাই আর স্কোয়ার, ভাগ করলে হরটা উপরে গুণ হয়ে যাবে। সো জি এইচ ইকুয়ালস টু, তাহলে আমরা যেটা পাবো ইকুয়ালস টু জি আর স্কোয়ার, জিএম জিএম তো কাটাকাটি যাচ্ছে, ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দেখেন তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় যখন উঠতেছি তখন জি এইচ সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে এখন এখান থেকে আমরা যদি সমীকরণটাকে এইভাবে দেখি, জি এইচ সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। খেয়াল করেন আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা তো আর স্কোয়ার থেকে বড়, তার মানে অবশ্যই জি এইচটা জি এর থেকে ছোট হবে। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় জি এর মান বাড়ে না কমে? অবশ্যই কমে যায়। সুতরাং এখানে আমরা বলতে পারবো পৃথিবী পৃষ্ঠ হতে যত উচ্চতায় যাওয়া যায় জি এর মান তত কমে। আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠবো জি এর মান তত কি হবে? কমে যাবে। এখন একটা জিনিস খেয়াল করব, এখানে একটু দ্বিপদী উপপাদ্য প্রয়োগ করে ইকুয়েশনটা একটু ডিফারেন্টলি লেখা যায়। জি এইচ সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখন দেখেন তো আমরা যদি আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার ইন্টু জি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস এইচ বাই আর পাওয়ার -2 ইন্টু জি। নিচে যদি স্কোয়ার আকারে থাকে উপরে কি পাওয়ার হিসেবে -2 চলে আসে। এইবার আমরা এইটাকে দ্বিপদী উপপাদ্যে ভাঙাবো। সো দ্বিপদী উপপাদ্যে যখন ভাঙাবো তখন আমাদের আগে বেসিক দ্বিপদীর যে ভাঙানোটা সেটা জানতে হবে। কি শিখছিলাম আমরা? এই যে দেখেন 1 প্লাস এক্স পাওয়ার এন, গণিতে কি শিখে আসছে? 1 প্লাস এক্স পাওয়ার এন সমান কত হয়? 1 প্লাস এন সি 1 ইন্টু এক্স প্লাস এন সি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন সি 3 ইন্টু এক্স কিউব, এভাবে এক্স পাওয়ার এন পর্যন্ত যায়। এখন এন সি 1 মানে তো এন, অলরেডি আপনারা জানেন। এন সি 2 মানে কি? এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস এন সি 3 n ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 এক্স কিউব। এইভাবে কোন পর্যন্ত যাব? এক্স এন পর্যন্ত যাব। এখন তাহলে আমাদের জি এইচ সমান কি পেয়েছিলাম একটু আগে? 1 প্লাস এইচ বাই আর পাওয়ার -2 ইন্টু জি। এখন এইটাকে যদি দ্বিপদী উপপাদ্যে ভাঙাই দেখেন কি আসে। 1 প্লাস প্রথমেই এন -2 ইন্টু এইচ বাই আর প্লাস -2 ইন্টু -2 -1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইভাবে আগাতে থাকবে আর হচ্ছে মাল্টিপ্লাইড বাই জি। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 2h বাই আর প্লাস 2 ইন্টু 3 বাই ফ্যাক্টরিয়াল 2 এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইভাবে যাব।
এখন একটু খেয়াল করেন, যদি আমার উচ্চতাটা খুব বেশি না হয়, পৃথিবীর ব্যাসার্ধর তুলনায় উচ্চতাটা যদি কম হয়, এইচ মাছ মাছ লেস দ্যান আর, মানে কি পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে ৬,৪০০ কিলোমিটার, তাহলে আপনি ১, ২, ৫, ১০ কিলোমিটার এগুলো কি ৬,৪০০ কিলোমিটার তুলনায় খুবই কম না? তাহলে এইচ যদি আর এর তুলনায় খুবই ক্ষুদ্র হয়, তাহলে যখন আমরা এইচ বাই আর এর রেশিওর বর্গ করতেছি, দেখেন আপনার এইচ যদি ইভেন ৬৪ কিলোমিটারও ধরেন, ৬৪/৬,৪০০, ১/১০০, সেটার বর্গ ১/১০০ স্কোয়ার, তার মানে খুব কম। সুতরাং যদি এইচ মাছ মাছ লেস দ্যান আর হয়, সেক্ষেত্রে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার বা উচ্চতর ঘাত কি করা যায়? নগণ্য বিবেচনা করা যায়। এখন দেখেন, আমরা যখন এই যে উচ্চতর ঘাতগুলোকে নগণ্য হিসেবে বিবেচনা করতেছি, তখন যে একটা মজা হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতর ঘাতগুলো বাদ হয়ে গেছে, জি এইচ সমান তখন লেখা যায় 1 - 2h/r * এখন একটা জিনিস খুব কেয়ারফুলি মনে রাখবেন, আমরা অনেক সময় এই সূত্রটা ব্যবহারের সময় এটা ভুলে যাই যে এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে, একটা শর্ত দিয়ে সূত্রটা, এই সূত্রটার ক্ষেত্রে শর্তটা কি, এইচ এর মান আর এর থেকে খুবই ক্ষুদ্র হতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যাতে আপনাদের সব সময় মনে থাকে, আপনারা এইভাবে খেয়াল রাখবেন, জি এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। যদি সমীকরণ এইটা লিখেন আপনি, এটা কিন্তু কোনো শর্ত ছাড়া সমীকরণ, এখানে কিন্তু কোনো শর্ত আসে নাই। তাহলে এই যে সমীকরণটা, এইটা এইচ এর যে কোনো মান বা পৃথিবী পৃষ্ঠ হতে যে কোনো উচ্চতার জন্য এটা প্রয়োগ করা যাবে। সো আপনি যে কোনো জায়গায় যে কোনো উচ্চতায় এই বেসিক সমীকরণ ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনি বলেন যে না, আমি জি এইচ সমান 1 - 2h/r * ব্যবহার করব, যেটা একটু আগে আমরা পাইছি 1 - 2h/r * এইটা ব্যবহার করব শুধুমাত্র অল্প উচ্চতার জন্য, শুধুমাত্র অল্প উচ্চতার জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন হচ্ছে, অল্প উচ্চতা কত অল্প, মানে কত উচ্চতাটাকে আমরা অল্প বলে বিবেচনা করব, কত উচ্চতাটাকে আমরা খুব কম উচ্চতা বলে বিবেচনা করব। চলেন সেটা একটু দেখে ফেলি। অল্প উচ্চতা মানে আসলে অত অল্প না, কেন, একটু সাংখ্যিক মানগুলো দেখি। পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে ৬,৪০০ কিলোমিটার, তাহলে এই আর এর 1% কত হয়? ৬৪ কিলোমিটার হয় না? ৬,৪০০ কিলোমিটার 1% ৬৪ কিলোমিটার। তাহলে এইচ এর মান যদি এই ৬৪ কিলোমিটার থেকে কম হয়, তাহলে এই সমীকরণটা ব্যবহার করা যাবে, না হলে কিন্তু ব্যবহার করা যাবে না। সুতরাং খুব কেয়ারফুল থাকবেন যে কখন কোন সমীকরণটা ব্যবহার করবেন। ওকে, এখন দেখেন, আমরা আজকে এই যে কনসেপ্টটা পড়লাম,
এই কনসেপ্টটা অনুযায়ী একটা ম্যাথ করে ফেলি। চলেন আমরা একটা ম্যাথ দিয়ে আজকের ক্লাস শেষ করব। কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে। মানে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে জি এর যে মানটা এটা ভূপৃষ্ঠের অর্ধেক পাবো। এখন খেয়াল করেন, আমরা জি এইচ সমান জেনারেল সমীকরণ কি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, এটা হচ্ছে আমাদের জেনারেল সমীকরণ। তাহলে এই জি এইচটা কত হইতে হবে? ভূপৃষ্ঠের জি এর তুলনায় অর্ধেক হইতে হবে। তাহলে জি এইচ সমান হইতে হবে জি বাই টু। এবার তাহলে জি এইচ এর জায়গায় জি বাই টু বসাই, ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি পাবো। এখন জি দুইটা তো দুই পাশ থেকে কাটাকাটি যাবে, হাফ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের তাহলে বর্গমূল করে দিলে 1/√2 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ পাবো আমরা। সুতরাং √2 আর ইকুয়ালস টু আর প্লাস এইচ পাচ্ছি। সো √2 মাইনাস 1 ইন্টু আর ইকুয়ালস টু এইচ। তাহলে এইচ এর যে মানটা পাবো √2 মাইনাস 1, √2 এর মান 1.414 মাইনাস 1 ইন্টু আর হচ্ছে 6400 কিলোমিটার। সো 0.414কে 6400 কিলোমিটার দিয়ে গুণ করলে 2649.6 কিলোমিটার অ্যান্সার আসে। তার মানে খেয়াল করে দেখেন যে পৃথিবী পৃষ্ঠ থেকে বিশাল উচ্চতায় গেলে জি এর মান অর্ধেক হবে। এখন কেউ যদি ভুলক্রমে, একটু আগে রিমাইন্ডার দিচ্ছিলাম, কেউ যদি ভুলক্রমে এই কাজটা করে যে না, যে সূত্রটা এই যে আমরা কন্ডিশন বা শর্ত সাপেক্ষে শিখছি সেই সূত্রটা কেউ যদি ব্যবহার করে ফেলে, দেখেন কেউ না বুঝে যদি এই সূত্রটা ব্যবহার করে ফেলে সর্বনাশ কোথায় হয়। দেখেন জি এইচ সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি ধরেন কেউ ব্যবহার করে ফেললো, যে আমি তো এইচ জানি না, আমি এটা ব্যবহার করে ফেলি। দেখেন কোথায় ভুলটা হবে। এখন জি এইচ সমান জি বাই টু ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, তাহলে হাফ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আর, এখান থেকে 2h বাই আর ইকুয়ালস টু হাফ পাবো। সুতরাং এইচ এর যে মানটা সেটা আসবে আর বাই 4। তাহলে আর বাই 4 মানে 6400 বাই 4 কিলোমিটার। অ্যান্সারটা আসতেছে 1600 কিলোমিটার। কিন্তু 1600 কিলোমিটার কি অল্প উচ্চতা? এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি এই সূত্রটা তো শুধুমাত্র 64 কিলোমিটারের কম হলে অ্যাপ্লাই করা যাবে। তার মানে কি এই অঙ্কটা আমরা ভুলভাবে করে ফেলছি, এটা রং প্রসিডিউর হয়ে গেছে। এবং খেয়াল করেন অ্যান্সারের ভ্যারিয়েশন কত হয়ে গেছে। প্রকৃত মান হওয়া উচিত 2649 কিলোমিটার, চলে আসছে মাত্র 1600 কিলোমিটার। তাহলে এটা কি রং প্রসিডিউর? কেন রং প্রসিডিউর? কারণ এইচ গ্রেটার দ্যান 64 কিলোমিটার যদি হয় সেক্ষেত্রে জি এইচ সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, এইটা প্রয়োগ করা যাবে না। সুতরাং খুব কেয়ারফুল থাকবেন। সূত্র দেওয়া আছে, সূত্র দেখলে সূত্র সোজা লাগে এটা ব্যবহার করে ফেলবো না, এটা কোনোভাবেই করা যাবে না। একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে আরো একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিব আজকের ক্লাসের লাস্ট যে জিনিসটা দেখাবো ভুল করলে কি কি জায়গায় ভুল হয়ে যেতে পারে। আমরা জানি জি এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, এটা আমরা জানি। এখন আমরা যখন এটা জানি, খেয়াল করেন এইচ সমান যদি আর বাই টু হলে অরিজিনাল ইকুয়েশনে এইচ এর ভ্যালু আর বাই টু বসাই, দেখেন জি এইচ সমান কি আসে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর বাই টু হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে আর স্কোয়ার ডিভাইডেড বাই 9/4 আর স্কোয়ার ইন্টু জি, সো 4/9 ইন্টু জি।
এটা হচ্ছে জিএইচ এর মান কত উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে আমার পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়। এটা কিন্তু একটা সঠিক পদ্ধতি, সঠিক, এতে কোনো ভুল নাই, এতে কোনো ঘাপলা নাই। কিন্তু আপনি যদি ভুল ক্রমে ওই যে যে সূত্রটা ব্যবহার করার কথা না, মানে বেশি উচ্চতা হয়ে গেলে, দেখেন এইচ সমান আর বাই টু যদি হয়, আপনি যদি ভুল ক্রমে এইটাকে ব্যবহার করে ফেলেন, জি এইচ সমান 1 - 2h/r * g, এটা যদি ভুল ক্রমে ব্যবহার করে ফেলেন, সমস্যাটা কোথায় দেখেন। 1 - 2 * h সমান কত, r/2, সর্বনাশ হয়ে গেছে। খেয়াল করে দেখেন, 1 - r/r, 1 - 1g, সেটা 0 দিয়ে দিবে। সো খুব সাবধান থাকতে হবে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। সো আমরা ভুলক্রমে যদি এই অধিক উচ্চতার জন্য এই সমীকরণটা ব্যবহার করে ফেলি, ভুলক্রমে অধিক উচ্চতার জন্য এই সমীকরণ ব্যবহার করে ফেললে আমরা বিশাল ঝামেলায় পড়ব। সুতরাং সবসময় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে আমরা কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করব। সো এই ছিল উচ্চতার জন্য জি এর মানের পরিবর্তন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু করব, মানে গভীরতার জন্য জি এর মানের কিভাবে পরিবর্তন হয় সেটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শুরু করব। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই তাহলে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।